অনেক অলৌকিক কাণ্ডই পৃথিবীতে ঘটে, যার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এইরকম দু একটি ঘটনা নিশ্চয়ই সবারই শোনা। স্বামী স্ত্রী ফটো তুলছে, সেই ফটোতে স্বামী আর স্ত্রীর মাঝখানে আরও একটি মেয়ের মুখ। মুখটি অবশ্য খুব পরিষ্কার নয়, কিন্তু বেশ দেখা যায়। দোকান থেকে ফটোটা যখন বাড়িতে দিয়ে গেল, তখন স্বামী অফিসে। স্ত্রী ফটো দেখেই চমকে উঠল। ফটো তোলবার সময় স্টুডিওতে তো খালি তারা দুইজনই পাশাপাশি দাঁড়িয়েছিল। এই মেয়েটির মুখ এলো কোথা থেকে? ফটো প্রিন্ট করবার সময় অন্য কোনো ফটোর সঙ্গে নিশ্চয়ই জুড়ে গিয়েছে। স্ত্রী রীতিমতো চিন্তিত হয়ে পড়ল। স্বামী অফিস থেকে ফিরতেই স্ত্রী ফটোটা নিয়ে তার কাছে ছুটে গেল। একেবারে বাজে স্টুডিও, দেখো ফটোগুলো কিভাবে নষ্ট করে দিয়েছে। ফটোটা দেখেই স্বামী চমকে উঠল। আশ্চর্য কাণ্ড! তাদের দুইজনের মাঝখানে যে মুখটি দেখা যাচ্ছে সেটা তার খুব চেনা, কিন্তু তার পরিচয় স্ত্রীর কাছে সে দেবে কি করে? মেয়েটি তার প্রথম পক্ষের পরিবার। বিয়ের 6 মাস পরেই সে মারা গিয়েছিল। তার কোনো ফটো তো তোলা হয়নি, অথচ এ ফটোতে তার মুখ এলো কি করে? স্বামী যে আগে একবার বিয়ে করেছিল সে কথা স্ত্রী জানে না, তাকে বলা হয়নি। ফটোটা নিয়ে স্বামী বলল, আমি এক্ষুনি স্টুডিওতে যাচ্ছি। এইভাবে ফটোটা নষ্ট করার জন্য খুব কড়া কথা শুনিয়ে দিতে হবে এদের। স্টুডিওর মালিককে স্বামী সব বলতে মালিক বলল, আর বলবেন না মশাই, আমরা কিছু ভেবে কুল কিনারাই পাচ্ছি না। যতবার ওয়াশ করি ওই একই ব্যাপার, মেয়েটির মুখ ফুটে ওঠে। বলি, আপনি মেয়েটিকে চেনেন নাকি? না না, আমি চিনব কি করে? আর এই ফটোটা আপনারাই রেখে দিন, আমি নিয়ে কি করব এই ফটো? ঝঞ্ঝাট এড়াবার জন্য স্বামী ফটোটা স্টুডিওতেই রেখে এসেছিল, কিন্তু তাতে বিপদ কমেনি। মাঝরাত্রে স্ত্রী চিৎকার করে বিছানার ওপর উঠে বসেছে। এই কি হলো? এই সেই মুখটা আমাকে কে যেন বলছে। কোন মুখ? যেই মুখ আমাদের ফটোতে দেখা গিয়েছিল, চোখ দুটো লাল করে খনা খনা গলায় আমাকে শাসাচ্ছে। এ বাড়ি আমার, এ স্বামী আমার, তুই যা এখান থেকে, নইলে তোর গলা টিপে দেব। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ, তোমার কোনো ভয় নেই। স্বপ্ন দেখে ওরকম অনেক কিছু মনে হয়। স্বামী কিছু না বললেও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে স্ত্রী কথাটা শুনতে পেল। তারাই বলে ফেলল, কি গো বৌদি, তুমি জানো না দাদার তো আগে একবার বিয়ে হয়েছিল। ওই প্রথম বউ জল তুলতে গিয়ে কুয়ো থেকে পা স্লিপ করে পড়ে গেছিল, মাথায় খুব লেগেছিল, 2 দিন পর নাকি মারা গেছিল। এর পরের খবর আমার আর জানা নেই। এটা বোধহয় পরলোকের কথা বইতে পড়েছিলাম। যাক, এবার নিজের কথা বলি। ভূত সম্বন্ধে আমার কৌতূহল ছোটবেলা থেকেই। বড় হয়ে ইংরাজি বাংলা ভূততত্ত্বের বই জোগাড় করে পড়েছি, ঠিক কোনো সমস্যায় পৌঁছাতে পারিনি। ভগবানকে বিশ্বাস করার ব্যাপারে যেমন মোটামুটি 3টে দল আছে, আস্তিক, নাস্তিক আর সন্দেহবাদী। ভূতের বেলাতেও ঠিক তাই, আমি এই সন্দেহবাদীদের দলে। ভূত থাকতে পারে, আবার না থাকলেও আশ্চর্য হব না। কিন্তু গত নভেম্বর মাসের একটা ঘটনার পর নিজের মত বদলাতে বাধ্য হয়েছি। সভা সমিতির ব্যাপারে আমি চিরকালই ভয় পাই, বিশেষ কোথাও যাই না। সবিনয়ে আমন্ত্রণ প্রত্যাখ্যান করি, কিন্তু জামশেদপুরের এক সাহিত্য সম্মেলনে যেতে হয়েছিল, কারণ আমার এক ঘনিষ্ঠ বন্ধু সে সম্মেলনের উদ্যোক্তা। আমার সঙ্গে আরও যে 3 জন সাহিত্যিক গিয়েছিল, তারা আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্যই রয়ে গেলেন। সভার অধিবেশন শেষ হতেই আমি বেরিয়ে পড়লাম। তারও অবশ্য একটা কারণ ছিল। আমার ঘাটশিলার অন্তরঙ্গ বন্ধু মুকুল চক্রবর্তী বিশেষ করে আমাকে লিখেছিলেন, সভা শেষ করেই ফেরার পথে ঘাটশিলায় যেন কয়েকটা দিন কাটিয়ে যাই তার সাথে। বিভূতিভূষণের স্পর্শে ঘাটশিলা সাহিত্যিকদের তীর্থস্বরূপ, কিন্তু মানুষ গড়ে আর ভগবান ভাঙে। ট্রেন গলৌডির কাছ বরাবর গিয়ে আটকে রইল।
একদল লোক লাইনের ওপর বসে পথ অবরোধ করে। ট্রেন তারা এক চুলো নড়তে দেবে না যতক্ষণ না তাদের আবেদন মঞ্জুর হয়। কি তাদের আবেদন? না, এতদিন বম্বে এক্সপ্রেস গলউডিতে থামতো, হঠাৎ নতুন সময়পঞ্জিতে নিয়ম হয়েছে সে আর থামবে না, হাওয়ার বেগে ট্রেন অতিক্রম করে যাবে। তাই গলউডিবাসীরা বিক্ষোভে ফেটে পড়ল। ড্রাইভার আর গার্ড তাদের সামনে গিয়ে দাঁড়ালো। এই ট্রেনটা আজকের মতো অন্তত চলতে দিন, কারণ আজ রবিবার, চক্রধরপুরে খবর দিয়েও কোনো লাভ হবে না। ছুটির দিন বলে ঊর্ধ্বতন কর্মচারীরা কেউ অফিসেও আসবে না, অথচ তারা ছাড়া এ বিষয়ে কিচ্ছু করা সম্ভব না। বিক্ষোভকারীরা চুপচাপ। এসব কথা তাদের কানে গিয়েছে এমন মনে হলো না। 2 ঘন্টা পার হয়ে গেল। চারিদিক অন্ধকার, কয়েকটা জোনাকি উড়ছে। কামরা থেকে আমি নেমে পড়লাম। একজন মাতব্বরকে জিজ্ঞাসা করলাম, কি ভাই, ট্রেন কখন ছাড়বে? আমার দিকে অবহেলা ভরে একবার চোখ ফিরিয়ে দেখে লোকটা বলল, আমাদের দাবি মানলেই ছাড়বে। আর ছুটির দিন, কর্তারা কেউ বুঝি নেই, কাজেই কাল 10টার আগে তো ছাড়ছেই না। সরে এলাম। কামরার মধ্যে চুপচাপ বসে থাকতে ভালো লাগলো না। তাছাড়া এক মারোয়ারি দম্পতি, 2টি নাবালক নিয়ে আমার সহযাত্রী। ইতিমধ্যে যে খাবার ফলমূল ছিল নাবালক 2টি খেয়ে শেষ করেছে, কিন্তু তাতেও তাদের ক্ষুধা মেটেনি। 2 জনে তার স্বরে চিৎকার করছে। কামরার মেঝে ফলের খোসা, জল আর শাল পাতার নরককুণ্ডে রূপ নিয়েছে। রেল লাইন বরাবর হাঁটতে শুরু করলাম। মেঘে চাঁদে লুকোচুরি খেলা চলছে, ফলে কখনো আলো আবার কখনো অন্ধকার। আকন্দ গাছ, বন তুলসী আর ছোট ছোট কাটা গাছের ঝোপ। বেশ কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে ধুধু মাঠ, এলোমেলো হাওয়া বইছে, ম্লান জ্যোৎস্না। স্পষ্ট দেখলাম মাঠের ওপর একটি মেয়ে শুয়ে আছে, হাত দুটো বুকের ওপর, মাথার বেনি ছড়িয়ে পড়েছে। এমন জায়গায় মেয়েটি এলো কি করে? শাড়ি পরার ধরনে বাঙালি মেয়ে বলেই মনে হচ্ছে। বয়স 14-15-র বেশি নয়। আস্তে আস্তে এগিয়ে গেলাম। তারপরই কথাটা মনে পড়ল, মেয়েটিকে কেউ মেরে ফেলে এখানে রেখে যায়নি তো? তাই হওয়া সম্ভব। নাহলে মেয়েটি এমন নিস্পন্দ হয়ে পড়ে থাকতো না। চিন্তাটা মনে আসতেই পিছিয়ে এলাম। মেয়েটির কাছে গিয়ে বিপদ ডেকে আনবো নাকি? হঠাৎ পুলিশের লোক যদি ধরে ফেলে কি বলবো তাদের? ট্রেন আটকেছে তাই ফাঁকা মাঠে একটু পায়চারি করছি, এমন একটা কথায় যেন নিজের কানেই খটকা লাগে। তারপর আমি যে নির্দোষ তা প্রমাণ করতে পারবো? বাঘে চুলে 18 ঘা আর পুলিশ চুলে 54। মনকষ্ট, অর্থন্যাস, স্রেফ ঝামেলা আর ঝামেলা। কয়েক পা গিয়ে কৌতূহলের বশে ফিরে দেখলাম কেউ কোথাও নেই। তাহলে কি চোখের ভুল? হ্যাঁ, অনেক সময় ফিকে চাঁদের আলোয় বিভ্রমের সৃষ্টি করে, কিন্তু এত কাছ থেকে ভুল দেখলাম। এদিক ওদিক চোখ ফিরিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। মেয়েটি একটু দূরে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়ানোই নয়, আমার দিকে ফিরে ফিক ফিক করে হাসছে। তবে কি মেয়েটি ট্রেনের যাত্রী? হ্যাঁ, এমনও তো হতে পারে যে ট্রেন চলবার সম্ভাবনা নেই দেখে আমারই মতো নেমে পড়ে এদিক ওদিক হাঁটছিল, তারপর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, কিংবা ঘুমিয়েই ছিল আর আমি দেখে মৃত মনে করেছিলাম। মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে কি করছো? মেয়েটি হেসেই বলল, আপনার মতোই বেড়াচ্ছি। কেন, ট্রেন ভালো লাগে না? বিশ্রী, লোকের ভিড়ে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। চলুন আপনাকে একটা জায়গায় নিয়ে যাই। বুঝতে পারলাম যে মেয়েটি কাছাকাছি কোথাও থাকে, সম্ভবত গিডনিতে। স্বাস্থ্যের জন্য অনেকেই গিডনিতে আসে। চলো। এই বলছি, ট্রেন আবার ছেড়ে দেবে না তো? দেখ না, ট্রেনের চেয়ে আমি আগে ছুটতে পারি। কথাটা সত্যি, কারণ কোনো মেয়ে যে এত দ্রুত হাঁটতে পারে তা আমার ধারণার অতীত ছিল।
আমি লম্বা লম্বা পা ফেলেও তার নাগাল পেলাম না। সে আমার চেয়ে অন্তত 4-5 গজ আগেই রইল। তুমি কোথায় থাকো? আমার প্রশ্ন শুনে মেয়েটি ফিক করে হাসলো। ওই তো ওই রেল লাইনের ধারেই থাকি। বুঝতে পারলাম মেয়েটি পরিহাস করছে। আসল ঠিকানা আমায় বলতে চায় না। হাঁটতে কষ্ট হচ্ছিল, উঁচু নিচু জমি, মাঝে মাঝে পাথরে হোঁচট খাচ্ছিলাম, কিন্তু আশ্চর্য একটানে মেয়েটির সঙ্গে পাল্লা দিয়ে চলছিলাম। মেয়েটি বোধহয় আমার অবস্থা বুঝতে পেরেছিল, হাত বাড়িয়ে বলল, আপনারা কলকাতা শহরের লোক কি না, তাই হাঁটতেই পারেন না, একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন। নিন হাতটা ধরুন। মেয়েটি আমার হাত ধরল। ঠিক মনে হলো আমার হাতে যেন বরফের স্পর্শ। আমার সব রক্ত জমে হিম হয়ে গেল, সারা হাত অবশ। তোমার হাত এত ঠান্ডা যে? মেয়েটি আবার ফিক করে হাসলো। সব সময় বাইরে বাইরে থাকে কি না, তাছাড়া আমার শরীরে যে রক্তই নেই। মেয়েটি প্রায় টানতে টানতে আমাকে নিয়ে চলল। চাঁদের ফালি মেঘে ঢাকা পড়ে গেল, সব অন্ধকার। অনেক কষ্টে মেয়েটির হাত ছাড়িয়ে নিয়ে মাটির ওপর বসে পড়লাম। আর পাচ্ছি না, আর হাঁটতে পারবো না মনে হচ্ছে। চলতে যে তোমাকে হবে। মেয়েটির গম্ভীর কণ্ঠস্বরে মুখ তুলতেই চমকে উঠলাম। কোথায় মেয়েটি? তার জায়গায় একটা নর কঙ্কাল, শুধু চোখ দিয়ে যেন আগুনের দীপ্তি বের হচ্ছে। বাতাস লেগে দাঁতগুলো কড়মড় শব্দ করছে। আমি খুব ভীরু প্রকৃতির নয়, বন্ধুমহলে সাহসী বলে নাম আছে, কিন্তু মেয়েটিকে এভাবে নরকঙ্কালে রূপান্তরিত হতে দেখে আমার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। এত কাছ থেকে এইরকম চোখের ভুল হতে পারে? চলে এসো আমার সাথে। কণ্ঠস্বরও স্বাভাবিক নয়, অন্তত মেয়েটির গলার সঙ্গে কোনো মিল নেই। বহু কষ্টে উঠে দাঁড়ালাম। দুপা ঠক ঠক করে কাঁপছে। একবার ভাবলাম তীর বেগে পিছন দিকে দৌড়াই, কিন্তু বুঝতে পারলাম তাতেও মেয়েটির কাছ থেকে নিস্তার পাবো না। দুহাত দিয়ে হয়তো কণ্ঠনালী চেপে ধরবে। আমার রক্তহীন দেহ এই তেপান্তরের মাঠে পড়ে থাকবে। মেয়েটিকে অনুসরণ করলাম। ঠিক মেয়ে নয়, একটা কঙ্কাল। প্রতি পদক্ষেপে আওয়াজ হলো ঠক ঠক ঠক। আমার চারপাশ ঘিরে ঠান্ডা বাতাসের আমেজ। মনে হলো ধারে কাছে প্রবল বৃষ্টি হয়ে গিয়েছে। নিজের শক্তিতে নয়, কঙ্কালের আকর্ষণেই ছুটে চলেছি। হঠাৎ লক্ষ্য করলাম এগোবার সঙ্গে সঙ্গে কঙ্কালটি লম্বায় বাড়ছে। 6 ফুট, 7 ফুট, 8 ফুট, গাছ ছাড়িয়ে কঙ্কালের মাথা। পাঁজরের মধ্যে দিয়ে বাতাস বইছে, তার শনশন শব্দ শোনা যায়। ভয়ে চলবার শক্তি হারালাম, এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। কঙ্কাল কয়েক পা গিয়েই ফিরে দাঁড়ালো, দু চোখে আগুনের হলকা। আমার অবস্থা দেখে হাঁ হাঁ করে পৈচাসিক হাসি হেসে আমার দিকে দীর্ঘ মাংসহীন হাতটা বাড়িয়ে দিল। চিৎকার করে আমি জ্ঞান হারালাম। কতক্ষণ অচেতন ছিলাম জানি না। যখন জ্ঞান হলো দেখলাম অন্ধকার আর নেই, প্রায় ভোর হয়ে এসেছে। উঠে বসলাম। চারিদিকে মাটির হাঁড়ি, বাঁশের টুকরো আর হাড় ছড়ানো। বোঝা গেল জায়গাটা শ্মশান। সারা শরীরে অসহ্য ব্যথা। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। অনেক দূরে মাথায় কাঠের বোঝা নিয়ে 2 জন লোক যাচ্ছিল। তাদের ডাকলাম, এই যে ভাই, শুনছেন? ও ভাই, শুনুন শুনুন, এদিকে আসুন। কাছে আসতেই জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, গিডনি স্টেশন এখান থেকে কত দূর? একজন বলল, তা তো মাইল 7 হবেই। 7 মাইল? কাল রাতে যে এই দীর্ঘ 7 মাইল কি করে হেঁটে এলাম
তা ভাবতেই আশ্চর্য লাগলো। এতটা পথ যে ফিরব, দেহে এমন শক্তি নেই, অথচ ফিরে আমাকে যেতেই হবে। খুব ধীর পদক্ষেপে এগোতে আরম্ভ করলাম। নিজেকে বোঝালাম কাল রাত্রে যা ঘটেছে, নিজের চোখে যা দেখেছি সবই আমার মনের কল্পনা। কোনো কারণে ভয় পেয়ে গিয়েছিলাম, ভয় থেকেই মন গড়া মেয়েটির মূর্তি জন্ম নিয়েছে। বোধহয় অল্পক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ খুলে দেখলাম আমার চারপাশে ছোট্ট একটা জনতার ভিড়। যাও যাও, ভিড় করো না এখানে। স্টেশন মাস্টার লোকজন সরিয়ে দিয়ে আমার হাত ধরে নিজের কামরায় নিয়ে গেলেন। পোর্টারকে বলে এক গ্লাস গরম দুধ এনে মুখের সামনে ধরলেন। দুধ খেয়ে অনেকটা চাঙ্গা হলাম। স্টেশন মাস্টারকে প্রশ্ন করলাম, বম্বে এক্সপ্রেস কি ছেড়ে গিয়েছে? না, স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। চক্রধরপুর থেকে ট্রলি করে কর্তারা আসছেন, তারা কথা দিলে তবেই গাড়ি ছাড়বে। কিন্তু আপনি কে, আর ওই শ্মশানে কি করছিলেন? শ্মশানে কি করে গেলাম স্টেশন মাস্টারকে তা সবিস্তারে বললাম। সব শুনে তিনি শিউরে উঠলেন। সর্বনাশ, আবার সেই রেবাসমের ব্যাপার? রেবাসম? সে আবার কে? বছর 2 আগের ঘটনা। এই বোম্বে এক্সপ্রেসেই যাত্রী ছদ্মবেশে কয়েকজন ডাকাত মেয়ে কামরায় উঠেছিল। তাদের আগাগোড়া বোরখায় ঢাকা। হঠাৎ তারা রাতে বোরখা খুলে পিস্তল ছোড়া নিয়ে মহিলাদের সামনে এসে দাঁড়ালো। সবাই অর্থ অলংকার সব খুলে দিল। কেবল 14-15 বছরের একটি মেয়ে রুখে দাঁড়ালো। না, আমি কিছু দেব না, আমি কিন্তু এখনই শিকল টেনে দেবো। শিকলটা আর তাকে টানতে হয়নি। একটা ডাকাত তার গলাটা সারাশির মতো হাত দুটো দিয়ে চেপে ধরলো। তারপর নিষ্পন্দ দেহটা কামরার জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর প্রায়ই রেবাসনকে দেখা যায়, কখনো কামরার ভিতরে, কখনো জানলার বাইরে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছোটে। ভয় পেয়ে অনেকে অনেকবার চেন টেনে গাড়ি থামিয়েও দিয়েছে। তাহলে আমি যাকে দেখেছিলাম? নিঃসন্দেহে সে রেবাসম। আপনার ভাগ্য খুব ভালো মশাই, প্রাণে বেঁচে ফিরে এসেছেন। আর একবার লাইন মেরামত হচ্ছিল, ট্রেন আধ ঘন্টার জন্য থেমেছিল। একটি কলেজের ছোকরা আপনার মতো ট্রেন থেকে মাঠে নেমে দাঁড়িয়েছিল। ব্যাস, তীক্ষ্ণ একটা চিৎকার। টর্চ জেলে অনেকে মাঠে নেমে পড়ে দেখে ছেলেটি পড়ে আছে, গলায় 10 আঙুলের ছাপ। শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়েছে। লোকের ধারণা কোনো দুর্বৃত্ত ওত পেতেছিল, সুযোগ বুঝে ছেলেটিকে মেরে ফেলেছে। কিন্তু আমি সে কথা বিশ্বাস করিনি। দুর্বৃত্তই যদি ছেলেটিকে মারবে, তাহলে তার পকেটের ব্যাগ, হাতের ঘড়ি সব ঠিক থাকবে কি করে? কেউ কাউকে বিনা উদ্দেশ্যে কখনো হত্যা করে? রেবাসমের আত্মা প্রতিহিংসা নেওয়ার জন্য হয়তো ঘুরে বেড়াচ্ছে। সব পুরুষ মানুষের প্রতি তার ক্রোধ, ঘৃণা, কারণ পুরুষ মানুষের দ্বারাই সে নিহত হয়েছে, এবং তার চরম বিপদেও কোনো পুরুষ তাকে রক্ষা করতে ছুটে আসেনি। সেবারে ঘাটশিলায় আর নামিনি, কোথাও নামতে সাহস হয়নি। সোজা কলকাতায় ফিরে এসেছি। অবসর সময় নিজের মনের সঙ্গে অনেক তর্ক করেছি। বারবার বোঝাতে চেষ্টা করেছি যা কিছু ঘটেছে সব মিথ্যা, মনের কল্পনা। ভূতের অস্তিত্ব পৃথিবীতে নেই, কিন্তু সঙ্গে সঙ্গে আমার চারপাশে ঠান্ডা একটা বাতাসের বলয় অনুভব করেছি। হাত থেকে একগোছা কাচের প্লেট ভেঙে গেলে যেমন শব্দ হয়, তেমনি শব্দ করে কে যেন হেসে উঠেছে। রেবাসম বুঝি বলতে চেয়েছে, ওরে অবিশ্বাসী, আমরা আছি। হত্যই যুক্তি দিয়ে আমাদের উড়িয়ে ফেলা সম্ভব নয়। ক্রমে যেন বিশ্বাসের বাঁধন শিথিল হয়ে আসছে। রেবাসম আছে, তারা চিরকাল ছিল, থাকবেও, এই সত্যই স্বীকার করতে ইচ্ছা হচ্ছে।